প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে পদার্থবিদ্যা প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের 7ম ক্লাস। আজকে আমরা এই অধ্যায়ে শেষ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অপারেটর। ভেক্টর অপারেটর এবং তার ব্যবহার। ভেক্টর অপারেটর এগুলোর ব্যবহার করে বিভিন্ন ভৌত গুণাবলী প্রকৃতির ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, যেটা তোমরা শিখবা। অর্থাৎ অপারেটরের ব্যবহার করা জানা যাবে। এখন আমরা দেখি অপারেটর, ভেক্টর অপারেটর কি? অপারেটর হচ্ছে একটা গাণিতিক নির্দেশক যা একটা ফাংশনকে অন্য ফাংশনে রূপান্তর করে। উদাহরণ দিয়ে আমরা বলি, একটা ফাংশনকে অন্য ফাংশনে রূপান্তর করে। তাহলে অপারেটর আমাদের এখানে অপারেটর মানে হচ্ছে ক্যালকুলাসের অপারেটর। তারপরে আমরা যাব ভেক্টর অপারেটর। তাহলে ক্যালকুলাস, পদার্থবিদ্যায় ক্যালকুলাসের ব্যবহার। তাহলে আমরা দেখি ক্যালকুলাস সম্পর্কে কিছু। ক্যালকুলাস ইন ফিজিক্স। পদার্থবিদ্যায় ক্যালকুলাস কিভাবে ব্যবহার হয় এবং অপারেটর কিভাবে আসে। যেমন আমরা জানি যে গাণিতিক হিসাবগুলো করা হয় যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটা প্রক্রিয়ায় আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই প্রক্রিয়াগুলোর সাহায্যে আমরা হিসাব করে আসি। বিজ্ঞানী নিউটন চারটা প্রক্রিয়ার পরিবর্তে দুইটা প্রক্রিয়া ব্যবহার করে হিসাব নিকাশগুলা আর ব্যাখ্যা বিশ্লেষণ করেন তার বইয়ে, ক্যালকুলাস বইয়ে। সেই দুটা নিয়ম হচ্ছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর একটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস, অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। তাহলে ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন। এই দুই পদ্ধতিতে, তাহলে ডিফারেন্সিয়েশন মানে ভাগের মতো প্রক্রিয়া, ইন্টিগ্রেশন মানে যোগের মতো প্রক্রিয়া। তাহলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই দুটার পরিবর্তে তার বইয়ে দুইটা পদ্ধতি চালু করেন, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এই প্রক্রিয়ায় হিসাবে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হলো ফাংশন নিয়ে কাজ করা হয়, অর্থাৎ কন্টিনিউয়াস জিনিস, নিরবচ্ছিন্ন জিনিস নিয়ে উনি ডিল করেন। অর্থাৎ নিরবচ্ছিন্ন যে কোনো ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করতে উনি ক্যালকুলাসের এই পদ্ধতিগুলো চালু করেন। তাহলে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, অর্থাৎ ডিফারেন্সিয়েশন সময় সাপেক্ষে, স্থানের সাপেক্ষে। যেমন আমরা যদি সময়ের সাপেক্ষে ডি ভাগ ডিটি, এটা হলো এক ঘাতের সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন অপারেটর, অবস্থানের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন অপারেটর। এখন এই অপারেটরগুলা কিভাবে ব্যবহার হয়? একইভাবে ইন্টিগ্রেশন
যাকে করা হবে দেয়া সে হলো ডিটি। এখানে একটা ফাংশন হবে, এখানে ফাংশন হবে, এখানে ফাংশন হবে। তাহলে এই যে আমরা গোল চিহ্ন বৃত্ত চিহ্ন দিয়া চিহ্নিত করলাম, এখানে যদি একটা ফাংশন হয় সেই ফাংশনকে এই অপারেটর দ্বারা অপারেট করলে অন্য ফাংশনে রূপান্তরিত হয়, যেটা আমরা বলছি অপারেটরের সংজ্ঞা। অপারেটর হচ্ছে একটা গাণিতিক প্রক্রিয়া যা একটা ফাংশনকে অন্য ফাংশনে রূপান্তর করে। যেমন আমরা বলতে পারি যে এই হলো, যদি সরণ এক্স হয়, এক্স ইজ এ ফাংশন অফ টি, তাহলে ডিএক্স ভাগ ডিটি এ হলো বেগ। এটাকে বলা হয় সময় ডেরিভেটিভ অর্থাৎ সময় আপেক্ষক অপারেটর। অনুরূপভাবে স্থানের সাপেক্ষে পাওয়া যায়, যেমন ডিভি ভাগ ডিএক্স। এই ভি হচ্ছে তরলের বেগ বা প্রবাহীর বেগ, নদীতে পানির বেগ, তরলের বেগ। তাহলে দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, এটাকে পড়া হয় সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন, বেগ বা দ্রুতি। এটা হলো দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন, এটাকে বলা হয় বেগ অবক্রম। এরা তৃতীয় অধ্যায়ে এগুলোর ব্যবহার আছে। এটা তুমি পাবা যে তোমরা দশম পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ে, অষ্টম অধ্যায়, এটা সপ্তম অধ্যায়ে। তাহলে পদার্থের গাঠনিক ধর্ম, ওখানে এই ধরনের এই ডিফারেন্সিয়েশনের ব্যবহার পাবা। তাহলে আমাদের ক্যালকুলাস ইন ফিজিক্স মানে পদার্থবিদ্যায় ক্যালকুলাসের ব্যবহার, আমরা ডিফারেন্সিয়েশন পদ্ধতি দেখলাম। এই ডিফারেন্সিয়েশন পদ্ধতির অনেক নিয়ম আছে। নিয়মের ভিতরে আমরা দুটা নিয়ম জানবো যেগুলো আমাদের ব্যবহার হবে। যেমন যে কোনো ধ্রুবকের ব্যবকলন শূন্য। তাহলে যদি যে কোনো ধ্রুবক ডি ভাগ ডিটি, এখানে একটা ধ্রুব সংখ্যা সমান 0, অর্থাৎ ধ্রুবককে বা নির্দিষ্ট মানকে ডিফারেন্সিয়েশন পদ্ধতিতে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না, এটাই নির্দেশ করে। তাহলে আমরা দেখতেছি এক্স ইজ এ ফাংশন অফ টি, অর্থাৎ সময়ের অপেক্ষক। যেগুলা ফাংশন, সেই ঘটনাগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় ক্যালকুলাস পদ্ধতিতে। আমরা যদি আরেকটু জানি, বিশ্লেষণ করি, তাহলে এক্স ইজ এ, ধরি এক্স ইজ এ ফাংশন অফ টি, অর্থাৎ টি স্কয়ার মাইনাস 1। এটা দ্বারা নির্দেশ করা হচ্ছে একটা লোক বা কোনো একটা বস্তু চলছে সময়ের সাথে, তার অতিক্রান্ত দূরত্ব, যেমন 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। টি যখন 5 5 5 25 মাইনাস 1 24 একক দূরে যাবে জিনিসটা। তাহলে এটা হচ্ছে দূরত্বের একটা ফাংশন দেওয়া আছে। আমরা এবার যে কোনো সময় টিতে তার বেগ নির্ণয় করব। বেগ ভি ইজ ইকুয়াল টু ডি এক্স ভাগ ডিটি। এক্স সমান হচ্ছে এটা, এখানে বসিয়ে দাও, ডি ভাগ ডিটি, টি স্কয়ার মাইনাস 1। অপারেটর বন্টন সূত্র মেনে চলে।
বন্টন করে দাও সবারই আগে। আমরা উল্লেখ করেছি যে অপারেটর অর্থাৎ ক্যালকুলাস দুটো পদ্ধতিতে কাজ করে, একটা হলো ডিফারেন্সিয়েশন, একটা হলো ইন্টিগ্রেশন। এই ডিফারেন্সিয়েশন আবার কতগুলা নিয়মের উপর প্রতিষ্ঠিত, যেমন ধ্রুবকের ব্যবকলন শূন্য, যে কোনো একটা ফাংশন, তাহলে আমাদের এর দুটা নিয়ম যে দুটো আমাদের এখানে কাজে লাগবে। ধ্রুবকের ব্যবকলন শূন্য, সময় অবস্থান অথবা সময় যে কোনোটা সাপেক্ষে ধ্রুবকের ব্যবকলন শূন্য। আরেকটা আমাদের কাজে লাগবে যদি এরকম হয় এক্স পাওয়ার টি পাওয়ার এন ভাগ ডিটি, এই নিয়মটা কাজে লাগবে। এগুলা ক্যালকুলাস বইয়ে অর্থাৎ তোমাদের গণিতের শেষ দিকের অধ্যায়গুলোতে আছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, ওখানে এই নিয়মগুলার প্রমাণ করা আছে। আমরা শুধু এখানে তার ফর্মুলাগুলো ব্যবহার করব। এরকম যদি থাকে পাওয়ার গুণাকারে নেমে যায়, এক পাওয়ার কমে যায়, এটাই হলো টি টু দি পাওয়ার এন এর ব্যবকলন। যেমন আরো যদি সহজভাবে উদাহরণ দিই, টি কিউব ডি ভাগ ডিটি, এটা হলো 3 ফর্মুলা। পাওয়ার গুণাকারে নেমে যায়, এক পাওয়ার কমে যায়, 3 - 1 2, এটাই হলো ব্যবকলনের একটা নিয়ম। তাহলে আমরা দুটা নিয়ম আলোচনা করলাম, যে দুটা নিয়ম আমাদের আজকের আলোচনায় ব্যবহার হবে। এবার আমরা আসি এখানে ওই দুটা নিয়ম প্রয়োগ করে দেখি। দেখো, এটা আসলো পাওয়ার 2 নেমে গেল, তারপরে T2 - 1 ধ্রুবকের ব্যবকলন শূন্য, টয়েস টি, এই হলো বেগ। বেগ ইজ এ ফাংশন অফ টি। বেগ সময়ের উপর নির্ভরশীল। এই সমীকরণ অনুসারে টি যখন 10 সেকেন্ড, তখন ওই বস্তুটার বেগ ভি ইজ ইকুয়াল টু 20 একক। যদি আমরা জানি বেগের একক মিটার পার সেকেন্ড অথবা কিলোমিটার পার সেকেন্ড, বা কিলোমিটার পার আওয়ার, এই বিভিন্ন এককে প্রকাশ করতে পারি। তাই এই জন্য আমরা শুধু এককটাই লিখলাম। বেগের একক আমাদের সবারই জানা। আমরা ডিফারেন্সিয়েশন পদ্ধতিতে অপারেটরের একটা ব্যবহার জানলাম। একইভাবে ইন্টিগ্রেশন আমাদের এখানে ব্যবহার হবে না, পরের অধ্যায়ে ব্যবহার হবে, ওখানে তোমাদের আলোচনা হবে। আমরা তবু একটু বলে দিই যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। যেমন আমরা যদি এইরকম বেগ দেওয়া থাকে, তাহলে আমরা এই দূরত্বের সমীকরণ পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব সেই জিনিসটা এটাকে আমরা লিখতে পারি আর গুণন অনুসারে ডিএক্স ইকুয়াল টু ভি ডিটি, সমাকলন করে পাই এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি ডিটি, অর্থাৎ ইন্টিগ্রেশন এই হলো ইন্টিগ্রেশনের ব্যবহার। তাহলে বেগের সমাকলন করলে পাওয়া যায় দূরত্ব, দূরত্বের ব্যবকলন করলে পাওয়া যায় বেগ। আমরা অপারেটর কি জিনিস জানলাম। অপারেটর একটা গাণিতিক প্রক্রিয়া যা একটা ফাংশনকে অন্য ফাংশনে রূপান্তর করে। যেমন ছিল দূরত্ব, হয়ে গেল বেগ। তাহলে ফাংশনের পরিবর্তন, ফাংশন ছিল এক্স ইজ এ ফাংশন অফ টি, এখানে হয়ে গেল ভি ইজ এ ফাংশন অফ টি।
ফাংশনের পরিবর্তন। এই হলো অপারেটর। তাহলে আমরা অপারেটর জানলাম। এবার ভেক্টর অপারেটর। তাহলে আমাদের অপারেটর গেল। এবার আমরা জানবো ভেক্টর অপারেটর কাকে বলে অথবা ভেক্টর অপারেটর কি। ভেক্টর অপারেটরের এটা আবিষ্কার করেন বা ব্যবহার করেন বিজ্ঞানী হ্যামিল্টনিয়ান। ভেক্টর অপারেটর ভেক্টর অপারেটর সর্বপ্রথম বিজ্ঞানী হ্যামিল্টন এই অপারেটরটা ব্যাখ্যা করে আবিষ্কার করেন বা ব্যবহার করেন। এটা ব্যবহার করে অনেক প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করেন। এই অপারেটরটার নাম হ্যামিল্টন দেন ন্যাবলা। পরে বিজ্ঞানী গিবস এই অপারেটরটার নাম দেন ডেল। তাহলে এবার অপারেটরটা ভেক্টর অপারেটর ডেল ভাগ ডেল এক্স আই, ডেল ভাগ ডেল আই জে, ডেল ভাগ ডেল জেড কে। এটাই হলো ভেক্টর অপারেটর। তাহলে ভেক্টর অপারেটর হচ্ছে ডেল ইজ ইকুয়াল টু ডেল ভাগ ডেল এক্স আই, ডেল ভাগ ডেল আই জে, ডেল ভাগ ডেল জেড কে। একে বলা হয় ভেক্টর অপারেটর। আমরা লিখলাম ডি ভাগ ডিএক্স। এখন এখানে লেখা হলো ডেল ভাগ ডেল এক্স। তফাৎ কি? এটাকে বলা হয় আংশিক ব্যবকলন। এটা হলো ব্যবকলন। তাহলে এই ধরনের চিহ্ন থাকলেই আমরা বুঝবো আংশিক ব্যবকলন। আংশিক ব্যবকলন মানে হচ্ছে কি, এখানে যে রাশিটা থাকবে, যে ফাংশনটা থাকবে, সেই ফাংশনের ভিতরে যেগুলা শুধু এক্স এর উপর নির্ভরশীল সেগুলাকে সে পরিবর্তন করবে, অন্যগুলা উপর সে অপারেট করবে না বা তাদেরকে পরিবর্তন করবে না। এটাই হলো আংশিক ব্যবকলন। তাহলে আংশিক ব্যবকলন যেমন এখানে যেটা এক্স এর উপর নির্ভরশীল তারই শুধু পরিবর্তন করবে, ডেল ভাগ ডেল ওয়াই। এখানে যে রাশিটা থাকবে তার ওয়াই এর উপর নির্ভরশীল ওই অংশটার উপর সে কাজ করবে, অন্যটার উপর কাজ করবে না। ডেল ভাগ ডেল জেড, এখানে যে রাশিটা আমরা নিয়ে কাজ করব বা যে রাশিটার উপর আমরা অপারেট করব, ওই অপারেট করা রাশিগুলোর ভিতরে যে রাশিগুলো শুধু জেড এর উপর নির্ভরশীল, শুধু ওই রাশিগুলোরই পরিবর্তন করতে পারে এটা। তাহলে আমরা বুঝলাম এটাই মানে হচ্ছে এটা দ্বারা আংশিক ব্যবকলন। আংশিক ব্যবকলন, এটাও আংশিক ব্যবকলন। ব্যবকলন যোগ্য যদি ফাংশন থাকে, সেই ফাংশনের এক্স নির্ভর রাশিকেই পরিবর্তন করে, ওয়াই নির্ভর রাশিকেই শুধু এটা পরিবর্তন করে, জেড নির্ভর রাশিকেই শুধু পরিবর্তন করতে পারে। এরকম এই
সমীকরণটাকেই বলা হয় ভেক্টর অপারেটর। এবার এই ভেক্টর অপারেটর ব্যবহার বা এটা ব্যবহার করে কি কি জিনিস জানা যায় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ভেক্টর অপারেটরের ব্যবহার আমরা এটা আগে আলোচনা করে ফেলছি। হ্যাঁ, যদি ব্যবকলন টি টু দি পাওয়ার এন হয়, ডি ভাগ ডিটি নিলে পর গুণ আকারে নেমে যায়, এক পর কমে যায়। এটা সহজ ফর্মুলা ডিফারেন্সিয়েশনের। দূরত্বকে যদি আমরা সময়ের সাপেক্ষে ব্যবকলন করি তাহলে বেগ পাওয়া যাবে, বেগকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করলে ত্বরণ পাওয়া যাবে। আচ্ছা, এবার আমরা ডেলের ব্যবহার, আমাদের সিলেবাসে ডেলের 3টা ব্যবহার আছে। এই একটা হলো ডাইভারজেন্স, একটা গ্রাডিয়েন্ট, একটা ডাইভারজেন্স, আর একটা হলো কার্ল। এই 3টা ব্যবহার আমাদের সিলেবাসে আছে। ডেল এর ব্যবহার, এক নম্বর ব্যবহার যেটাকে নামকরণ করা হয়েছে গ্রাডিয়েন্ট। দুই নম্বর ব্যবহার যেটা নামকরণ করা হয়েছে ডাইভারজেন্স। তিন নম্বর ব্যবহার কার্ল, যার বাংলা উচ্চারণ একই। এখন আমরা এই জিনিসগুলো জানব এবং এগুলা প্রকৃতির কোন ঘটনার সাথে সম্পর্কিত এবং কি তথ্য এখান থেকে আমরা পেতে পারি বা কি তথ্য প্রদান করে। গ্রাডিয়েন্ট, আমরা এগুলো জানার আগে কয়েকটা তথ্য জানি। স্কেলার ক্ষেত্র, প্রথমে আমরা ক্ষেত্র কি, স্কেলার ক্ষেত্র কি, স্কেলার পয়েন্ট ফাংশন কি, ভেক্টর ক্ষেত্র কি, ভেক্টর পয়েন্ট ফাংশন কি। জিনিসগুলোর সাথে আমরা জড়িত হই। ক্ষেত্র আমরা আলোচনা করছি অথবা আবার এখন বলছি, পদার্থবিদ্যা মানে হচ্ছে 4টা ক্ষেত্র নিয়ে আলোচনা: মহাকর্ষ ক্ষেত্র, অভিকর্ষ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র। তোমাদের সবারই কাছে তড়িৎ ক্ষেত্রটা বেশি পরিচিত, কারণ এসএসসিতে তোমরা তড়িৎ ক্ষেত্র অনেক জিনিস জেনেছো। আমরা উদাহরণ হিসাবে তড়িৎ ক্ষেত্র নিয়ে বললে তোমরা সহজেই বুঝবা। তাহলে ক্ষেত্র
যদি আমরা একটা চার্জ রাখি, একটা চার্জ রাখলাম, এ হলো একটা চার্জ, তার চারিদিকে একটা নির্দিষ্ট এলাকাব্যাপী এই চার্জের প্রভাব, এটার নামই হচ্ছে ক্ষেত্র। একটা বড় বস্তু রাখছি, তার চারিদিকে ওই বড় বস্তুর একটা প্রভাব আছে, এটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র। পৃথিবীর চারিদিকে পৃথিবীর প্রভাব আছে, এটাকে বলা হয় অভিকর্ষ ক্ষেত্র। একটা চুম্বক রাখলাম, তার চারিপাশে একটা এলাকাব্যাপী ওই চুম্বকের প্রভাব আছে, এটা হলো চুম্বক ক্ষেত্র। এই ক্ষেত্রগুলোর সাথে সবসময় কিছু রাশি জড়িত। সেই রাশিগুলোর ভিতরে কিছু ভেক্টর রাশি, কিছু স্কেলার রাশি আছে। যেমন আমরা যদি বলি এটা একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের এই একটা বিন্দু, তাহলে ও বিন্দুতে একটা চার্জ রাখায় একটা তড়িৎ ক্ষেত্র পাওয়া গেল। তড়িৎ ক্ষেত্রের মাঝে পি একটা বিন্দু। আমরা জানি অসীম দূরত্ব থেকে একটা একক ধন চার্জ পি বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুর বিভব। বিভব পরিমাপ করা হয় কাজ দিয়ে, অতএব এটা হলো স্কেলার রাশি। এই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরলাম এক্স ওয়াই জেড, তাহলে বিভব ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। তাহলে আমাদের যে কোনো একটা ক্ষেত্র, উদাহরণ হিসাবে আমরা তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করতেছি, একই ঘটনা ঘটবে, একই ধরনের আলোচনা আসবে। যদি ক্ষেত্রটা মহাকর্ষ ক্ষেত্র হয়, যদি ক্ষেত্রটা অভিকর্ষ ক্ষেত্র হয়, যদি ক্ষেত্রটা চুম্বক ক্ষেত্র হয়, একই ধরনের ঘটনাবলী আমরা নিয়ে আসতে পারি বা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। তাহলে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মাঝে সকল বিন্দুর সাথেই কিছু রাশি জড়িত, যেমন বিভব জড়িত, বল জড়িত, তড়িৎ প্রাবল্য জড়িত, তড়িৎ প্রাবল্য জড়িত। এই দুটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি। এরকম প্রত্যেকটা বিন্দুর সাথে এই রাশিগুলা জড়িত। আমরা এবার দেখি পি একটা বিন্দু, পি বিন্দুতে বিভব এত। এর সমীকরণ আমাদের সবারই জানা। যদি এখানে কিউ পরিমাণ চার্জ থাকে তাহলে এটা জানা, এখান থেকে দূরত্ব আর, সেই আর সমান আমাদের জানা √r ভেক্টরের নিয়ম অনুসারে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। কারণ আর একটা ভেক্টর, যে ভেক্টরটা হলো এই আর ভেক্টর, এক্স আই প্লাস ওয়াই জি প্লাস জেড কে, এই অবস্থা। তাহলে এই যে পি একটা বিন্দু নিলাম, তার অবস্থান ভেক্টর, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই জেড বিন্দুতে বিভব আছে, বল আছে, প্রাবল্য আমরা পাবো। যেমন এখানে একটা যদি চার্জ রেখে দিই, এই দুই চার্জের ভিতরে ক্রিয়াশীল বল পাবো। এখানে যদি একটা একক ধন চার্জ রাখি, যে পরিমাণ বল অনুভব করবে সে তড়িৎ প্রাবল্য পাবো। দুটা ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। তাহলে এবার আমাদের এই ঘটনাগুলো বুঝতে সুবিধা হবে। দেখো ক্ষেত্র কি? তাহলে ক্ষেত্র হচ্ছে আমাদের পদার্থবিদ্যায় চারটা ক্ষেত্র আছে, যেটা একটা প্রভাবিত এলাকা, চার্জের জন্য প্রভাবিত এলাকা, ভরের জন্য প্রভাবিত এলাকা, পৃথিবীর জন্য প্রভাবিত এলাকা, চুম্বকের জন্য তার চারিপাশের প্রভাবিত এলাকা।
তাহলে সেটাই হলো ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র। তাহলে কোনো একটা ক্ষেত্রের আমাদের চিত্রে বা বোর্ডের আলোচনায় তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের পি একটা বিন্দু, এই পি বিন্দুতে যদি আমরা এই স্কেলার রাশি নিয়ে কথা বলি তখন এই ক্ষেত্রটাকে বলা হবে, এই তড়িৎ ক্ষেত্রটার নাম হচ্ছে স্কেলার ক্ষেত্র। তাহলে স্কেলার ক্ষেত্র কি, যেটা তড়িৎ ক্ষেত্র সেটাই হলো স্কেলার ক্ষেত্র। কেন? যেহেতু তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে আমরা স্কেলার রাশি নিয়ে আলোচনা করছি, তাই ক্ষেত্রটা হলো স্কেলার ক্ষেত্র। যখন আমরা এখানে ওই বিন্দুতে একটা ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব, বল অথবা তড়িৎ প্রবল, তখন এটা হয়ে যাবে ভেক্টর ক্ষেত্র। তাহলে একই ক্ষেত্র কখনো স্কেলার ক্ষেত্র, কখনো ভেক্টর ক্ষেত্র। স্কেলার রাশি নিয়ে যদি আমরা আলোচনায় আসি স্কেলার ক্ষেত্র, আর যদি ভেক্টর রাশি নিয়ে আলোচনায় আসি সেটা হলো ভেক্টর ক্ষেত্র। এবার স্কেলার পয়েন্ট ফাংশন, এই বিন্দুতে স্কেলার রাশি ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, এটাকে বলা হয় স্কেলার পয়েন্ট ফাংশন। স্কেলার পয়েন্ট ফাংশন, এই বিন্দুতে তড়িৎ বল অথবা প্রাবল্য ভেক্টর পয়েন্ট ফাংশন। যদি আমরা এক্স ওয়াই জেড এর মাধ্যমে এখানে একটা সমীকরণ পাই, দিয়া লেখা হয়, তখন এটাকে বলা হবে স্কেলার পয়েন্ট ফাংশন। যদি আমরা বলের জন্য এখানে রাশিমালা পাই তখন এটাকে বলা হবে ভেক্টর পয়েন্ট ফাংশন। যদি আমরা এগুলার সবগুলার সাধারণ নাম কখনো এ ভেক্টর দ্বারা লেখা হয়, কখনো বি দিয়ে লেখা হয়, কখনো ভি দিয়ে লেখা হয়, অর্থাৎ বল তড়িৎ প্রাবল্য এগুলা না বলে এই ধরনের আরবিট্রারি এ বি ভি এই প্রতীকের সাহায্যে ভেক্টর রাশিগুলাকে নিয়ে আসা হয়। স্কেলার রাশি এখানে ভি, যদি এটা অভিকর্ষ ক্ষেত্র হতো তাহলে এখানে বাতাস আছে, বাতাসের ঘনত্ব, এখানে তাপমাত্রা আছে, তাহলে তাপমাত্রা বাতাসের ঘনত্ব এলা হচ্ছে স্কেলার রাশি, এলা হচ্ছে স্কেলার পয়েন্ট ফাংশন। পানির ঘনত্ব এলা সবগুলাই সমুদ্রের পৃষ্ঠে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, ওই বিন্দুতে পানির ঘনত্ব রো কে লেখা হয় রো ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। এগুলা হচ্ছে স্কেলার পয়েন্ট ফাংশন। আমাদের আলোচনার সুবিধার্থে এগুলার সবগুলা সাধারণ নামকরণ করা হয়েছে ফাই দিয়ে। এগুলার ভেক্টর পয়েন্ট ফাংশনগুলার নামকরণ কখনো করা হয়েছে বা আলোচনায় নিয়ে আসা হয়েছে এ দিয়া, কখনো বি ভেক্টর দিয়া, কখনো ভি ভেক্টর দিয়া। আচ্ছা, এবার আমরা চলে আসি গ্রেডিয়েন্ট কাকে বলে বা গ্রেডিয়েন্ট কি এবং এখান থেকে কি জানা যায়। গ্রেডিয়েন্ট, তাহলে আমরা জানলাম স্কেলার পয়েন্ট ফাংশন, যদি ডেল এই অপারেটর দ্বারা একটা স্কেলার ফাংশনকে অপারেট করা হয় তার নাম হলো গ্রেডিয়েন্ট, তার নাম হলো গ্রেডিয়েন্ট। তাহলে এবার আমরা গ্রেডিয়েন্ট লিখি। আমাদের আলোচনা গ্রেডিয়েন্ট নিয়ে। একটা ভেক্টর অপারেটর ডেল ফাই, এটা হলো স্কেলার পয়েন্ট ফাংশন, স্কেলার পয়েন্ট ফাংশন। তাহলে একটা স্কেলার পয়েন্ট ফাংশনকে ভেক্টর অপারেটর ডেল দ্বারা অপারেট করলে এর নাম হয় গ্রেডিয়েন্ট। এখন আমরা দেখি ডেল সমান, আমরা এই ডেল সমান লিখে রাখছি
ভেক্টর অপারেটর ডেল ডেল ভাগ ডেল এক্স আই, ডেল ভাগ ডেল ওয়াই জি, ডেল ভাগ ডেল জেড কে, এটা হলো ডেল অপারেটর। এটা কি বলা হয়? ভেক্টর অপারেটর, সংক্ষেপে ডেল, সংক্ষেপে ডেল। আমরা এবার এখানে বসিয়ে দিই। এটা একটু বলে নিই। আমরা যখন এইভাবে লিখব তখন এটা হয়ে গেল ত্রিমাত্রিক। যদি আমরা এই দুটা লিখি দ্বিমাত্রিকের জন্য ডেল অপারেটর, যদি আমরা শুধু এইটুকু লিখি তাহলে এটা হলো একমাত্রিকের জন্য ডেল অপারেটর। তাহলে এই ডেল অপারেটরটা শুধু যখন আমরা এক্স ব্যবহার করে লিখব তখন এটা হয়ে গেল একমাত্রিক, এক্স ওয়াই দুটা দিয়ে লিখব দ্বিমাত্রিক। এটা যখন আমরা এক্স ওয়াই জেড স্পেসে কোনো বিন্দুর পরিবর্তন নিয়ে আলোচনা করব বা স্পেসে প্রয়োগ করব তখন সেটা হয়ে যাবে ত্রিমাত্রিক। এবার আসি, দেখো আমরা প্রথমে ত্রিমাত্রিক নিয়ে কথাবার্তা বলি। ডেল ভাগ ডেল এক্স আই, ডেল ভাগ ডেল ওয়াই জি, ডেল ভাগ ডেল জেড কে। গুণ করে ব্র্যাকেট উঠিয়ে দাও। এবার এটা স্কেলার ফাংশন, এটা স্কেলার ফাংশন ডেল ফাই ভাগ ডেল এক্স। তাহলে আই এর একটা সহগ স্কেলার রাশি, জে এর একটা সহগ স্কেলার রাশি, কে এর একটা সহগ স্কেলার রাশি। যেমন আমরা যদি এবার দেখি যে কোনো একটা ভেক্টর এ সমান আমরা এরকম লিখছি উদাহরণ হিসাবে 4j প্লাস 6k। আই এর সহগ স্কেলার রাশি, জে এর সহগ স্কেলার রাশি, কে এর সহগ স্কেলার রাশি। তাহলে এটা হয়ে গেল একটা ভেক্টর। এটা একটা স্কেলার রাশি, এটা একটা স্কেলার রাশি, এরকম এটা একটা স্কেলার রাশি। তাহলে এবার আই জে কে নিয়ে একটা এ ভেক্টরের মতো একটা ভেক্টর পেলাম। তাহলে আমাদের ঘটনাটা কি দাঁড়ালো? ছিল স্কেলার রাশি, তার আগে ডেল ব্যবহার হলো, ডেল দিয়ে তাকে অপারেট করা হলো, অপারেট করে স্কেলার রাশিটা ভেক্টর রাশিতে রূপান্তরিত হলো। এটা একটা ভেক্টর রাশি। তাহলে একটা স্কেলার রাশি থেকে ভেক্টর রাশি পাওয়া যায় কি করলে? গ্রেডিয়েন্ট নিলে। এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। ডেল ফাই অর্থাৎ ভেক্টর অপারেটর যদি একটা স্কেলার ফাংশনকে অপারেট করে তার নাম হলো গ্রেডিয়েন্ট, তার নাম হলো গ্রেডিয়েন্ট। করলে কি পাওয়া যায়? একটা ভেক্টর পাওয়া যায়। উদাহরণ হিসেবে আমরা দেখব, তুমি সেকেন্ড ইয়ারে পড়বা, তুমি যদি বিভব ভি, এটা হলো বিভবকে যদি তুমি
এই ডেল নাও, তাহলে পাওয়া যায় তড়িৎ প্রাবল্য। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রে আলোচনা করেছিলাম, তড়িৎ ক্ষেত্রে আমরা পি একটা বিন্দুতে বিভব আছে, বল আছে, তড়িৎ প্রাবল্য আছে। তাহলে তুমি যদি বিভব নির্ণয় করতে পারো বা বিভবকে যদি ফাংশন আকারে প্রকাশ করতে পারো, তাহলে পরে আমাদের তড়িৎ প্রাবল্যের ফর্মুলা না ব্যবহার করেও এই ভেক্টর অপারেটর ডেল ব্যবহার করে আমরা প্রাবল্য নির্ণয় করতে পারি। সেই কৌশল হচ্ছে এটা। তাহলে একটা স্কেলার রাশি থেকে অন্য একটা অজানা ভেক্টর রাশি নির্ণয় করা যায় সরাসরি স্কেলার রাশির তথ্য ব্যবহার করে। এটা হচ্ছে গ্রাডিয়েন্টের ব্যবহার। বোঝা গেল? তাহলে একটা স্কেলার ফাংশনকে ভেক্টর ফাংশনে রূপান্তর করে, এটাই হচ্ছে গ্রাডিয়েন্ট। এখন ছিল স্কেলার রাশি ফাই, এর শুধু মানই ছিল। এখন এটার মান এবং দিক দুটাই আছে। তাহলে গ্রেডিয়েন্ট শুধু মান নির্দেশ করে না, এ মানও নির্দেশ করে, সাথে সাথে এটা দিকও নির্দেশ করে। তাহলে কোনো স্কেলার রাশির গ্রেডিয়েন্ট এটা ভেক্টর রাশি হয়, সেখানে মান জড়িত থাকে এবং দিক জড়িত থাকে। এগুলো হচ্ছে গ্রেডিয়েন্টের সিগনিফিকেন্স বা তাৎপর্য। আরেকটা দেখি আসলে গ্রেডিয়েন্ট কি নির্দেশ করে। জিনিসটা যদি আমরা একমাত্রিক ক্ষেত্রে আলোচনা করি, খুব সহজেই আমরা বুঝতে পারবো। ধরো, বুঝার জন্য গ্রেডিয়েন্ট আসলে কি নির্দেশ করে। একমাত্রিক ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি, একটু আলোচনা করে দিই। এই ভেক্টরটার মান এটার যেমন মান নির্ণয় করা হয়েছে, একটা ভেক্টরের মান নির্ণয় করার নিয়ম আমরা জানি সবাই, সেই কৌশল। ভেক্টরটার মান, তাহলে এবার এটা হলো ভেক্টর, এটা হলো ভেক্টরের মান। এবার এই ভেক্টরকে মান দিয়ে ভাগ করলেই তার দিকে একক ভেক্টর পাওয়া যাবে। যদি কখনো একটা স্কেলার ফাংশন দেওয়া থাকে, যদি বলে স্কেলার ফাংশন, এখন আমাদের ধরো উদাহরণ যেটা নিয়েছিলাম, এই হলো চার্জের জন্য পৃষ্ঠে চার্জ দেওয়া আছে, এর পৃষ্ঠে বিভব জানা, তুমি তড়িৎ প্রাবল্য পেলা। এই তড়িৎ প্রাবল্য, তাহলে এটা যদি আমরা একটা চার্জিত গোলক ধরি, তাহলে তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে, তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি, এর দিক হচ্ছে এর পৃষ্ঠের লম্ব বরাবর, এটা হলো একক ভেক্টর। অনেক সময়তে বলা হয় একটা স্কেলার রাশি দেওয়া আছে, স্কেলার রাশি ফাংশন আকারে দেওয়া আছে। এবার তোমাকে বলা হলো যে ওই তলের উপর লম্ব দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো। তাহলে ওই তলের দিকে একটা, ওই তলের, এটা একটা চার্জিত গোলক, এটা তার তল বা পৃষ্ঠ, পৃষ্ঠের এটাই হলো ইয়ের দিক, এবং ইয়ের দিকের একক ভেক্টর এটা, যেটা তলের উপর লম্ব। তাহলে একটা স্কেলার ফাংশন দেওয়া আছে, সেই স্কেলার ফাংশন থেকে আমরা তাকে ভেক্টরে রূপান্তর করব, ভেক্টরে রূপান্তর করে তার একক ভেক্টর আমরা নির্ণয় করতে পারবো। তাহলে যে ফাংশনটা দেওয়া আছে, সেই ফাংশনটা একটা তলে বিভবের ফাংশন। এখন ওই বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য পেলাম, এবং তড়িৎ প্রাবল্যের দিক হচ্ছে তলের লম্ব বরাবর। তাহলে এই একক ভেক্টরটা হচ্ছে ওই তলের লম্ব বরাবর একটা একক ভেক্টর। এই ধরনের
তাহলে আমাদের এখান থেকে অঙ্ক করার ফর্মুলা 3টা পাওয়া গেল। একটা মান নির্ণয়, একক ভেক্টর নির্ণয়। তাহলে আমরা এবার একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমরা একটা প্রবলেম সলভ করে দেখি। একটা তল দেওয়া আছে, একটা তলের উপর এরকম একটা স্কেলার ফাংশন দেওয়া আছে। একটা তলের উপর স্কেলার ফাংশন এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xz ইকুয়াল টু 4 এর এত বিন্দুতে, দেখো ওই বিন্দুর যে স্থানাঙ্কগুলো সমীকরণে বসাও 4 পাওয়া যাবে। ওই জন্য সমীকরণে বলা হয়েছে এটা। অর্থাৎ আমরা যদি এখানে বলতাম উদাহরণ হিসাবে বিভব ভি ইকুয়াল টু 4 ভোল্ট, যেখানে আমরা যখন ফাংশন দিয়ে লিখব, এবার আমরা একটা উদাহরণটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখো। এই বিন্দুতে ফাই এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xz এটা দেওয়া আছে, সমান হচ্ছে 4। কারণ এই বিন্দুর স্থানাঙ্ক 2 - 2 3। তুমি এখানে বসিয়ে দাও, মান বসাইলে পাবা 2 স্কোয়ার ইন্টু -2 প্লাস 2 ইন্টু এক্স জেড 3 সমান 4। তাই এখানে 4 লেখানো আছে। আসলেই দেওয়া আছে একটা স্কেলার ফাংশন। এটা বিন্দুর ওই বিন্দুর স্থানাঙ্ক ওই সমীকরণে বসে তার মান পাওয়া যায় 4। অর্থাৎ ওই বিন্দুতে যে স্কেলার রাশিটা আছে তার মান হচ্ছে এটা। এখন দেখো বলা হলো যে এত বিন্দুতে একটা একক অভিলম্ব ভেক্টর নির্ণয় করো। তাহলে এখন দেওয়া আছে ফাই ইকুয়াল টু এত, ধরি বা দেওয়া আছে ফাই ইকুয়াল টু এত। এবার আমরা যে আলোচনা করলাম সেই আলোচনাগুলো এবার নিয়ে আসি। আমরা জানি বলে লিখে দেব, আমরা জানি ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল আই ডেল ফাই ডেল জেড। তাহলে আমরা জানি এটা গ্রেডিয়েন্ট, কারণ এটা স্কেলার ফাংশন আর ওই বিন্দুতে একটা অভিলম্ব ভেক্টর। তাহলে এই ফাংশন দেওয়া আছে, তাহলে আমরা একে ভেক্টরে রূপান্তর করব। আর ভেক্টরে রূপান্তর করার কৌশল আমরা সবাই জানি, যে একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে কে? গ্রেডিয়েন্ট। এবং গ্রেডিয়েন্ট সমান আমরা জানি। এবার এই সমীকরণে এবার আমরা এটার মান ব্যবহার করি। এদিক মুছে দিলাম। সমীকরণ নম্বর 1। এবার আমরা এটা নির্ণয় করি। ডেল এক্স ফাই সমান এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xz। বন্টন সূত্র
গুণ করে ব্র্যাকেট উঠিয়ে দাও। আমরা আংশিক ব্যবকলনে বললাম এখানে যে ফাংশনটা থাকে তার শুধু এক্স এর উপর যা নির্ভর করে সেটাকেই শুধু পরিবর্তন, তারপরে অপারেট করতে পারে বা তাকেই পরিবর্তন করতে পারে। তাহলে এক্ষেত্রে অয় ধ্রুবক বাইরে চলে আসলো, তাহলে এটা আসলো ডেল এক্স স্কোয়ার ভাগ ডেল এক্স। এই ক্ষেত্রে এক্স কে শুধু পরিবর্তন করতে পারে, অন্যগুলা ধ্রুবক 2z। এবার এটা নিয়ম আমরা বললাম, সেই নিয়মটা হলো কি, পর যা থাকে এক পর কমে যায়, পর যা থাকে গুণ আকারে নেমে যায়, এক পর কমে যায়, তারপরে ওখান থেকে এক পর কমে যায়, অর্থাৎ ওয়াই এক্স এর পর 2 ছিল, 2 নেমে গেল, এবার এক পর কমে গেল, 2 মাইনাস অন সমান হচ্ছে অন 2z। এরপরে পাওয়ার 1 আছে, 1 নেমে গেল, 1 দিয়ে গুণ করলে এটাই হয়। এক্স এর উপরে পাওয়ার 1 আছে, 1 বিয়োগ করলে এক্স এর উপরে পাওয়ার 0, যে কোনো জিনিসের উপর পাওয়ার 0 মানে অন, অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে অন পাওয়া যায়। পরবর্তীতে আমরা আর ব্যাখ্যা বিশ্লেষণ করব না। 2xy প্লাস 2z। অনুরূপভাবে এটার জন্য এবার বের করো। এবার আমরা সরাসরি এখান থেকে এটা মানটা বের করে ফেলি। বিন্দুটার স্থানাঙ্ক কত ছিল? বিন্দুটার স্থানাঙ্ক ছিল 2 - 2 3 এই বিন্দুতে। তাহলে এটা হলো এক্স ওয়াই জেড, এক্স এর মান 2, 2 ইন্টু 2 ইন্টু -2 প্লাস 2 3, অর্থাৎ এটা হলো -8 প্লাস 6 -2। অনুরূপভাবে এবার এটা বের করে ডেল ফাই ভাগ ডেল ওয়াই একবারে আমরা বসিয়ে দিলাম, কিছুটা নিয়ম জেনে আসছি, এটা একবারে বসিয়ে দিলাম, দিয়ে গুণ করে একবারে সরাসরি আমরা এই লাইন লিখে ফেললাম, ডেল ভাগ ডেল ওয়াই 2xz। এক্স স্কোয়ার বাইরে নিয়ে নাও, শুধু ওয়াই এর পরিবর্তন ঘটাতে পারে, তাহলে ডিওয়াই ভাগ ডিওয়াই অন এক্স স্কোয়ার। এখানে কোনো ওয়াই নাই, এটি ধ্রুবক বাইরে চলে আসলো, তাহলে এখানে থাকলো অন, অন মানে ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যার ব্যবকলন 0, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে হচ্ছে কি 2 4। অনুরূপভাবে এবার নির্ণয় করো ডেল ফাই ভাগ ডেল জেড, একেবারে আমরা বসিয়ে দিই, এটা হলো ধারাবাহিক কৌশল। এখানে আমরা এক আধ লাইন গ্যাপ মারতেছি, যেহেতু এখানে আমরা ধারাবাহিকভাবে কথাগুলো বলেছি। এবার ডেল ভাগ ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই, ডেল ভাগ ডেল জেড 2xz। এখানে জেড নাই, এটি ধ্রুবক বাইরে আসলো, তাহলে এখানে বাইরে চলে আসলে এখানে অন থাকলো, অন ধ্রুব সংখ্যা, ধ্রুবকের ব্যবকলন 0, 2x dz ভাগ dz অন 2x, 2 ইন্টু 2 অর্থাৎ 4। এবার এই মানগুলো ওখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি পাওয়া যায় দেখো। এটা সমান হচ্ছে -2i
এটা সমান হচ্ছে 4j, এটা সমান হচ্ছে 4k। তাহলে ছিল স্কেলার রাশি, ছিল স্কেলার রাশি, স্কেলার রাশি, তার আগে ডেল বসে এবার হয়ে গেল ভেক্টর রাশি। এইবার ভেক্টরটার মান একবারে করে দিলাম। আমরা এবার অনেক শিখে গেছি ভেক্টরের মানটা নির্ণয়ে। 1 যোগ 16 যোগ 16 33। এবার একক ভেক্টর নির্ণয় যেটা বলা হয়েছে, তো বিন্দুতে একটা একক অভিলম্ব ভেক্টর নির্ণয় করো। n = ডেল ফাই ভাগ ডেল ফাই এর মান, অর্থাৎ -i 4j 4k √30 অ্যান্সার। এই ছিল গ্রাডিয়েন্ট সম্পর্কে আলোচনা। এবং গ্রাডিয়েন্ট থেকে আমরা কি পাই? গ্রাডিয়েন্ট থেকে আমরা পাই একটা স্কেলার ফাংশন থেকে একটা ভেক্টর ফাংশন, অর্থাৎ একটা স্কেলার রাশি থেকে একটা ভেক্টর রাশি পাওয়া যায়। আমরা পরের ক্লাসে এই দুটো নিয়ে আলোচনা করব। এই দুটো তো খুবই সুন্দর, প্রকৃতির কিছু নিয়ম ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, যেমন জলোচ্ছ্বাস, ঝড়, ঘূর্ণিঝড়, তারপরে জলোচ্ছ্বাস, এইসব ঘটনাগুলা এই দুটার সাথে সম্পর্কিত। আমরা কিভাবে সম্পর্কিত এবং এখান থেকে কি কি তথ্য জানা যায়, আবহাওয়া অধিদপ্তরে কিভাবে আমাদের তথ্য প্রেরণ করে, আমরা সেই জিনিসগুলোর একটু ইঙ্গিত দেব, আলোচনায় নিয়ে আসব। আজকে এ পর্যন্ত। আমরা সামনের দিনে ডাইভারজেন্স এবং কার্ল নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সামনের ক্লাসে তোমরা অংশগ্রহণ করবা এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি।